মেজরিটি নিয়ে সংসদে গেল, তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল, তারপর থেকে নানান ঝামেলার সূচনা আসলে সেখান থেকেই। এখনো আবার 2/3 বা মেজরিটি। নিশ্চুপ জামাত থাকবে সেই আওয়ামী লীগ জমানার জাতীয় পার্টির মতো, এটা কোয়াইট ইম্পসিবল। সারা বাংলাদেশে আওয়ামী লীগ হয়তো 10-12টা সিট পেত। আপনি দেখেন জাতীয় পার্টির ক্ষেত্রে কি ঘটনা ঘটলো, সবগুলো বুদ্ধি আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, স্বয়ং শেখ হাসিনার মাথায়। প্রতিটা মুহূর্তে কিলবিল কিলবিল করে, কারো কল রেকর্ড, কারো এই জিনিসগুলো, এগুলো সেই আমার জানা মতে 12-13 সন থেকে এগুলো তার সে মানে করতে পারে বা প্রশাসনকে চলে যেতে ব্ল্যাকমেইল পারে। করতে পারে আওয়ামী লীগ এখন। ব্ল্যাকমেল এখনো করছে, আগামীতে করবে। এই তারেক রহমান সাহেবকে ক্ষমতা আনার পেছনে এখানে ভারতের একটা বিরাট ভূমিকা থাকতে পারে। ডিজিএফআই এর অফিসে ভারতের একটা অফিস ছিল, রয়ের একটা অফিস ছিল। এটা চারটিখানি কথা না, এটা কোর্টে গিয়ে সে সাক্ষ্য হুম। দিয়েছে। বাংলাদেশ হ্যাঁ, থেকে অ্যারেস্ট ভারতে করে নিয়ে ভারতে গেছে। নিয়ে গেছে। হ্যাঁ, ভারতে নিয়ে গেছে, অসংখ্য ঘটনা। মানে কেমন মনে হচ্ছে সংসদটা এবার কেমন হবে? মানে একটা ওয়াজের কারখানা হয়ে যাবে সেখানে। তো কামরুজ্জামান এবং কাদের মোল্লা এই দুজনের সামনে কলম ধরবে হুম। বাংলা সাহিত্য, ইতিহাস, রাজনীতি, কোনো একটা বিষয় নিয়ে। বিএনপি এবং আওয়ামী লীগের প্রথম সারির একজন সিঙ্গেল নেতা নেই। এই মানুষগুলোকে আমরা মেরে ফেলেছি। এখন এমবিবিএস ডাক্তার হয়তো মুখের কথা না, তার স্ত্রী ডাক্তার, তার ছেলে মেয়ে ডাক্তার, তার একটা ফ্যামিলি পড়ল, যেমন তাকে আমি পারি না, এখন তাকে নাম দিয়ে দিলাম সুম্মা শফি। মোট ভোটার শতাংশ সংখ্যা হচ্ছে 3,99,909 জন। ভোট পড়েছে 7,81,500। আগের বার তো তাহাজুদের সময় হয়েছে, এবার হয়তো লাইলাতুল মাগরিবের সময় মানে আগের মতো আওয়ামী লীগ যেটা করতে পেরেছিল সেটা পারবে না। এই কারণ হলো 1/11 সময় প্রধান যে দল ছিল বিএনপির একেবারে রীতিমতো মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। তারপর জামাতের উপর অবশিষ্ট ছিল জামাত। বিএনপি সহযোগী রূপে জামাতও মেন্টালি একটা দুর্বল ছিল 2008-9 সালে। তারপর যখন তাদের মানে বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার শুরু হলো, তখন এই দলটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, পুরো পুরো মাঠ ছিল খালি। কিন্তু এখন যেটা হলো কি, এখন বিএনপির জন্য যতই মেজরিটি হোক না কেন, জামাত প্রায় 70টি সিট নিয়ে তারা সংসদে। এবং এরা, জামাতে যে সকল প্রার্থী রয়েছে, অন অ্যাভারেজে বিএনপির প্রার্থীর চাইতে লেখাপড়া জানা। এরপরে এদের নীতি নৈতিকতা, সততা বিএনপির প্রার্থীদের চাইতে প্রমাণিত। এবং এদের সাহস হলো ইমানি শক্তি। তারা যে কোনো সময় চিন্তা করে যে মরে গেলে মানে গাজী, আর সরি, মরলে শহীদ বাঁচলে গাজী। তো কাজী এই সময়টাতে তাদের মনের মধ্যে অনেক দুঃখ, কষ্ট, বেদনের কারণ হলো তারা 100% শিওর ছিল যে যে কোনো একটা ম্যাটিকুলাস ডিজাইনে তারাই ক্ষমতায় আসছে। তো সেক্ষেত্রে তাদের সেই ইমানি শক্তি যে দিয়ে মেটিকুলাস ডিজাইন করছে। রাইট, ওই যেভাবে হোক না কেন তারা হুম। সবকিছু মনে করছে যে তারা ম্যাটিকুলাস। তারা তো যে সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, কিন্তু বান্দাকে তো কৌশল করতে হয়, পরিশ্রম করতে হয়। তো তারা সে মেহনত করেছে, কৌশল করেছে, সবকিছু মিলিয়ে তারা যে একটা সাজানো আহ তারপরে সংসার, একটা সাজানো সংসার তারা আশা করেছিল, সেটা এখন তছনছ হয়ে গেছে ভোটের মাধ্যমে। ফলে তাদের মনে অনেক রাগ থাকবে, ক্রোধ থাকবে, ক্ষোভ থাকবে, হতাশা থাকবে। এবং যেহেতু তাদের গুপ্ত রাজনীতিতে, গুপ্ত কর্মকাণ্ডে তারা ভীষণ রকম এক্সপার্ট, তো সেক্ষেত্রে তারা গোপনে গোপনে বিএনপির সাথে যোগাযোগ রাখবে, আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। এবং তারা ওই ক্ষমতা আসার জন্য যে সকল ডিপ স্টেট পলিসি গুলোর সঙ্গে তাদের একটা রিলেশন হয়েছিল, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, এই সম্পর্কটা কিন্তু তারা অব্যাহতভাবে চালাতে থাকবে। ফলে ক্ষমতার মসনদে বসে তারেক রহমান সাহেব তার যে প্রতিপক্ষ জামাত, মানে তাদের মানে কাছ থেকে সাহায্য পাবে বা নিশ্চুপ জামাত থাকবে সেই আওয়ামী লীগ জমানার জাতীয় পার্টির মতো, এটা কোয়াইট ইম্পসিবল। আওয়ামী লীগ যেভাবে একটা অনুগত বিরোধী দল পেয়েছিল, গৃহপালিত বিরোধী দল পেয়েছিল সেটা তো ধরেন প্রথম 14 থেকে। নির্বাচনের পরে, কিন্তু তার আগে 2008 থেকে 14 তখন তো ছিল বিএনপি সংসদে, এবং বিএনপি তখনই তো আসলে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিষয়টা তো সেই আমলেই হলো। তখনই রাইট, তো ওই আসলে টু সময় থার্ড মেজরিটি। জি। তখনও থাকলেও বিএনপিকে তখন দুর্বল করে দেওয়া হয়েছিল। হুম। বিএনপির যে সমস্ত বড় বড় মানুষ ছিলেন তাদের মামলা দিয়ে, মোকদ্দমা দিয়ে, বিভিন্ন ভাবে। আর বিএনপির প্রার্থী ছিল কয়জন, খুব অল্প কয়জন ছিলেন আর কি। তো তাদের প্রথম শক্তিটা, বিএনপির 90% শক্তিটা কমে গেছিল 1/11 সময়টিতে। তো 1/11 সময় পরে যে আপনি যদি এবার ধরেন, আমি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় থাকতাম, আমি তো আওয়ামী লীগকে আহ্বান জানাতাম, ইভেন শেখ হাসিনাকে বলতাম যে আপনি দিল্লিতে থেকে আপনি ভোটে অংশগ্রহণ করেন। তা এতে একটা সুবিধা হতো কি, এই গোপালগঞ্জে শেখ হাসিনার জয়লাভ করার সম্ভাবনা খুব অল্প থাকতো।
আর আওয়ামী লীগের অনেক প্রার্থী এই যে সরকার সুযোগ দিল মাঠে এসে প্রার্থী হবে, সেটা সাহস তাদের থাকতো না। ফলে আওয়ামী লীগকে একেবারে নতুন অখ্যাত প্রার্থী দিতে হতো, যারা হাসনাত সার্জিসদের চাইতেও যাকে বলে অপরিচিত থাকতো। এবং সেক্ষেত্রে দেখা গেল সারা বাংলাদেশে আওয়ামী লীগ হয়তো 10-12টা সিট পেত। আপনি দেখেন জাতীয় পার্টির ক্ষেত্রে কি ঘটনা ঘটলো, হুম। পুরো রংপুর অঞ্চলে তাদের এত জনপ্রিয়তা, কিন্তু ওই যে মোরাল গ্যারেজ না থাকার কারণে তারা কিন্তু সেখানে জয়লাভ করতে পারেনি। আওয়ামী লীগের অবস্থা তাই হতো। তো সেক্ষেত্রে হতো কি, এটা পলিসি থাকলে এখন সরকার বলতে পারতো হ্যাঁ আমরা তো ইনক্লুসিভ নির্বাচন করেছি, এত বড় একটা গণ অভ্যুত্থানের পরেও আমরা সেই সরকারকে সুযোগ দিয়েছি, যেটা 91 সালে এরশাদকে দেওয়া হয়েছিল। তো এই জিনিসগুলো যেহেতু সরকার করেনি, না করার কারণে এই যে এর দায় দায়িত্বগুলো বর্তমান সরকার, মানে হুম। আগের সরকার না করার কারণে বর্তমান সরকারকে এটা বহন করতে হবে। আর অন্যদিকে আওয়ামী লীগ তো যেন তেন দল না। এদের দুষ্টমির যদি 133টা বুদ্ধি লাগে বিভিন্ন মানুষকে নাজেহাল করার জন্য, হ্যাঁ সবগুলো বুদ্ধি আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, স্বয়ং শেখ হাসিনার মাথায় প্রতিটা মুহূর্তে কিলবিল কিলবিল করে। ওনার যত বয়স বাড়ছে, ওনার অভিজ্ঞতা যত বাড়ছে, তত ওনার এই মানে রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে কি করে পাজেল করতে হয়, কাকে ধমক দিতে হয়, কাকে গালি দিতে হয়, কাকে প্রশংসা করতে হয়, কার পেছনে মানে ফেউ লাগিয়ে দিতে হয়, প্রত্যেকটা জিনিস তার মুখস্থ। আজ 15 বছর তিনি চালিয়েছেন। ফলে এই প্রশাসনে হাজার হাজার নয় লাখ লাখ লোকের সাথে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক আছে। এবং উনি করেছেন কি, এই এদের সবার ব্যক্তিগত গোপন যে নথি, এসব তার কাছে আছে। তো হুম। দেখা গেল যে সরকার, মিলিটারি বলেন, পুলিশ বলেন, এদের কেউ হয়তো এসপি র্যাঙ্কে আছেন, এমনকি অনেক ওসির সাথে শেখ হাসিনার ব্যক্তিগত রিলেশনশিপ ছিল। এবং এইগুলোর কারো কল রেকর্ড, কারো জিনিসগুলো, এগুলো সে সেই আমার জানা মতে 12-13 সন থেকে এগুলো সে আলাদা আলাদা ভাবে বিভিন্ন হুম। মানে জায়গাতে সে এগুলো রেকর্ড সে রেখেছে, দেশে এবং দেশের বাইরে। এখন ধরুন একজনের নাম ময়জউদ্দিন, কোনো বড় কর্মকর্তা, এখন বর্তমান সরকারের জমানাতে সে হয়তো কোনো জায়গাতে সচিব থাকবেন, কোনো জায়গাতে ডিআইজি থাকবেন, কিন্তু তাকে আওয়ামী লীগের কথা শুনতে হবে। আওয়ামী লীগের কথা শুনতে হবে এবং খুব গোপনে কৌশলে শুনতে হবে। এর কারণ হলো ওই যে তার সাথে যে তার যে লেনদেন, হুম। সেই লেনদেনের যে রেকর্ড, এটা হয়তো তারেক জিয়া সাহেবের কাছে নাই, ডিজিএফ এর কাছে নাই, কিন্তু শেখ হাসিনার কাছে আছে। তো এই জিনিসগুলো সে কিন্তু প্ল্যান ওয়াইজ সে হুম। মানে সে যে তার বিপদে মানে পড়তে পারে বা প্রশাসনকে চলে যেতে ব্ল্যাকমেইল পারে, করতে পারে আওয়ামী লীগ এখন, বা আওয়ামী লীগের সর্বোচ্চ ব্ল্যাক নেত্রী। করতে পারে। মানে আপনি নিশ্চিত ধরে থাকেন ব্ল্যাকমেল এখনো করছে, আগামীতে করবে। তাহলে এই এখন ব্ল্যাকমেইলের কোনো প্রভাব কি এই নির্বাচনে পড়লো? মানে নির্বাচনে প্রশাসনের ভূমিকা যদি বলি, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা। নির্বাচনে আসলে আওয়ামী লীগ উপরে উপরে তারা করেছে কি, জামাতকে কনফিউজ করেছে, মানে শেষের দিকে ভোট বর্জনের ডাক দিয়েছে। এটা মূলত জামাতকে একটা রিল্যাক্স দিয়েছে, যেন জামাত অতিমাত্রা আত্মবিশ্বাসী হয়। এবং তলে তলে আমার যতটা বিশেষ আমি জানি না, নেতাকর্মীদেরকে বলে দেওয়া হয়েছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য। এর কারণ হলো, জামাত যদি কোনো কারণে ক্ষমতায় চলে আসতো, এটা একটা ইসলামিক স্টেট, একটা যাকে বলা হয় শরিয়া ভিত্তিক রাষ্ট্র কাঠামো, এবং এটা দীর্ঘদিন 20-30 বছর এভাবেই চলতে থাকতো, জাস্ট লাইক পাকিস্তান এবং আফগানিস্তান। এবং ওখান থেকে আওয়ামী লীগের এবং বিএনপির পুনরায় মূলধারার গণতন্ত্রে ফিরে আসাটা মানে বলতে গেলে অসম্ভব। এখন ধরেন তারেক রহমান সাহেব আসছেন, তিনি তো গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়েছেন। ফলে আগামীতে যেটা নির্বাচন আসে, বিএনপির জায়গায় হয়তো আওয়ামী লীগ আসবে, জামাত হতে পড়বে, কিন্তু জামাত যদি একবার আসছে তাহলে বিএনপির কপাল পড়তো। তো এই জিনিসটা তো শেখ হাসিনা বুঝেন। বোঝার কারণে এই তারেক রহমান সাহেবকে ক্ষমতা আনার পেছনে এখানে ভারতের একটা বিরাট ভূমিকা থাকতে পারে, এমনকি আওয়ামী লীগের একটা সুন্দর ভূমিকা থাকতে পারে। আর জনগণ তো যারা আছে তারা তো দীর্ঘদিন ভোট দেয় নাই, মানে সব মিলিয়ে আপনার উপকরণগুলো এবার মানে বৃহস্পতি, ভারত কি মানে করে আসলে আকাশের। ভূমিকা রাখতে পারে? এই প্রশ্নটা আমি সবসময় করি যে বিদেশি প্রভাব ভারত কি করতে পারে যাতে আসলে নির্বাচনের ফল প্রভাবিত হয়? না না, ভারত কি না করতে পারে বাংলাদেশে। আপনি চিন্তা করেন, ওই যে ইকবাল করিম ভুঁইয়া বলেছেন যে ডিজিএফআই অফিসে রয়ের সরাসরি কর্মকর্তারা বসতেন। হুম। আপনার ঢাকা এয়ারপোর্ট থেকে শেখ হাসিনার জমানাতে তারা যাকে ইচ্ছে তাকে ধরে নিয়ে যেতে পারতেন, এবং ধরে নিয়ে গেছে। তাদের কোনো অপছন্দ লোক বাংলাদেশ থেকে ধরে অ্যারেস্ট করে নিয়ে পছন্দের মতো ঢাকা এয়ারপোর্ট থেকে তারা সেখান থেকে নিয়ে গেছে। ফলে ভারতে নিয়ে দেয়ার গেছে। বাংলাদেশ হ্যাঁ থেকে অ্যারেস্ট ভারতে করে নিয়ে ভারতে গেছে। নিয়ে গেছে। হ্যাঁ ভারতে নিয়ে গেছে, অসংখ্য ঘটনা ওই তার জমানাতে ঘটেছে। হুম। ফলে কেমন এখানে দুই একটা ভারত, বলবেন? আপনি কি বলবেন বা বলতে চাইবেন দুই একটা না ঘটনা? ওই সময় তো না না বলতে না, স্পেসিফিক ওই সময়টা তো ওই ঘটনাগুলো তো খুব সিক্রেটিভ হয়েছে, এগুলো সবই কানাঘুষা হয়েছে এবং এগুলো সত্য। আর এখন একজন সেনাবাহিনীর প্রধান বলছে যে
ডিজিএফআই এর অফিসে ভারতের একটা অফিস ছিল, রয়ের একটা অফিস ছিল। এটা চারটিখানি কথা না, এটা কোর্টে গিয়ে সে সাক্ষ্য হুম। দিয়েছে। তো এটা যদি আপনার সত্য হয়, তাহলে এয়ারপোর্ট থেকে ধরে কোনো একটা লোককে নিয়ে যাওয়া, আপনি আপনি চিন্তা করেন যে যেভাবে সালাউদ্দিন সাহেবকে নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে ফরহাদ মাজারকে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি শুধুমাত্র জাস্ট দুটো উদাহরণ দিলাম। ইলিয়াস আলীকে যেভাবে গুম করে দেওয়া, এখন সে কি কোথায় নিয়ে, ভারতে মারা হয়েছে না বাংলাদেশে, কোথায় কি আছে? দেয়ার আর মেনি মেনি থিংস, অনেক কিছু ঘটেছে। এখন বাংলাদেশে কিন্তু এমন ফরহাদ কোনো মাজারের জায়গা নাই। ঘটনাটা তো পরে উদ্ঘাটিত হলো একটা ভিন্ন ঘটনা। না না, ভিন্ন ঘটনা, এটা তো বানানো হয়েছে। মূল ঘটনা হলো তাকে অ্যারেস্ট করতে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং এটা একটা অ্যাক্সিডেন্ট, ওই 10টা কষ্টের মতো ঘটনা ঘটেছে। সামহাউ ওখানে র্যাবের একটা টহল পুলিশ, তারা তো বুঝতে পারে নাই যে এটা একটা সাজানো জিনিস, সেখানে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। তো ওই তাদেরকে চ্যালেঞ্জ করে বসছে র্যাবের একটা গ্রুপ, ফলে এটা মিসফায়ার হয়ে গেছে। এই কারণে সে প্রাণে রক্ষা পেয়েছে। আদারওয়াইজ আপনি তার অবস্থা সালাউদ্দিনের মতো দেখতেন, যে সে ভারতে চলে গেছে বা খুঁজেই পাওয়া যেত না। হুম। তো যেটা বললাম যে ভারত দীর্ঘদিন ধরেই আমাদের দেশের ব্যবসায়ী মহলে, রাজনৈতিক মহলে, আন্ডারওয়ার্ল্ডে সব জায়গাতে তাদের লোক আছে, তারা সেই কাজগুলো করতে পারে। 2 নম্বর হলো যে তাদের হাতে যে মেশিনারিজ গুলো রয়েছে, ফাইন্যান্সিয়াল মেশিনারিজ গুলো রয়েছে, ট্রেড অ্যান্ড কমার্স। আপনি দেখেন এই যে ইনুস সাহেবের সাথে তার ভারতের খুব খারাপ সম্পর্ক, দাকুমড়ার সম্পর্ক, কিন্তু এই সময়টাতে সবচেয়ে বেশি ব্যবসা হয়েছে ভারতের সাথে। মানে শেখ হাসিনার জামানাতে যে ব্যবসা হয়েছে, তার সাথে কিন্তু ইনুস জামানাতে ব্যবসা বাণিজ্য বেশি হয়েছে। এমনকি আমাদের যে টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন, পুরো টেক্সটাইল মিলগুলো বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এর কারণে ইতিহাসের সবচেয়ে বেশি তুলা আমদানি করা হয়েছে ভারত থেকে। তো কাজেই এই যে তাদের হাতে যে ব্যবসায়িক ইনস্ট্রুমেন্ট আছে, তাদের হাতে যে লজিস্টিক সাপোর্ট রয়েছে, তাদের যে সীমান্ত বাণিজ্য রয়েছে, সব মিলিয়ে তারা বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে পারে। তাদের মানে যেমন আমেরিকা বলেন, ভারত বলেন, বড় বড় রাষ্ট্রগুলো, এখানে দেখেন কি হলো ডিপ স্টেটের ক্ষেত্রে, কি হলো মানে আমেরিকা থেকে, জাতিসংঘ থেকে শেষের দিকে এসে এমন কিছু কমান্ড চলে আসলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর, তারা ইচ্ছা থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে সাহায্য করতে পারেনি। সাহায্য কিন্তু তাদেরকে উঠিয়ে নিতে হয়েছে। তো এটা তো এখনো হতে পারে, এখনো হতে পারে, ইউনূস সাহেবের ক্ষেত্রে এটা হতে পারে। তো যার জন্য এই সংখ্যাগুলো মাথায় রেখেই কিন্তু তারেক রহমান সাহেবকে এগোতে হবে আগামী রাজনীতিতে, এবং এটা খুব সহজ হবে না। একে তো অর্থনৈতিক সংকট, অতীতের যে কোনো সময়ের চেয়ে প্রবল অর্থনৈতিক সংকট চলছে। জনাব গোলাম মোল্লা আলী, বাংলাদেশের ডিপ স্টেটে আসলে কে বা কারা থাকেন? আপনিও থাকতে পারেন, আমিও থাকতে পারি। মানে ডিপ স্টেট মানে ডিপ কথাটা বলতে তো গভীরের কোনো একটা বিষয়, গোপন একটা বিষয়। তো এই যে ধরেন আপনি কথা বলছেন, আচ্ছা মিস্টার রনি বলেন তো ডিপ স্টেট কি, অথচ মেবি ইউ আর দ্য এজেন্ট অফ ডিপ স্টেট। আবার আমাকে জিজ্ঞেস করলেন, আমি বললাম যে আরে বাবা কি বলেন, আমি হয়তো ডিপ স্টেট নামই শুনিনি। পরে দেখা গেল আমিও হয়তো এই এজেন্টের মধ্যে আছি। এই কারণে এইবার ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্যাবিনেট যেভাবে গঠিত হলো, আপনি আমি কি কল্পনা করেছি এই লোকগুলো কোথা থেকে এলো, হুম। কিভাবে, কোথায় ছিল লুৎফি সিদ্দিকী, কোথায় ছিল অমুক জিনিসগুলো হলো। তো ওইরকম হঠাৎ করে ফলে একদিন বাংলাদেশে দেখা গেল যে আপনি স্পিকার হয়ে গেছেন। আগের শিরিন শারমিন চৌধুরী স্পিকার ছিল, ভবিষ্যতে আর এক শিরিন এসে দেখা গেল পার্লামেন্টের শিরিন না। স্পিকার হয়ে গেছে এখন। হ্যাঁ, শারমিন আর কি হতো, হয়তো শিরিন শারমিন তো, হুম, হুম। শিরিন শারমিন হয়েছে, আর এখন শিরিন বাদ শারমিন স্পিকার হুম, হয়ে হুম। গেছে। আচ্ছা। আমেরিকা থেকে দেখা গেল, আমেরিকা থেকে হয়তো আপনাকে পাঠাই দেওয়া হয়েছে, আপনি তো খুব মিষ্টি মিষ্টি কথাবার্তা বলে সবাইকে করতেছেন না, একেবারে নিরপেক্ষ। পরে দেখা গেল আপনিও ডিপ স্টেটের লোক। তো এইরকম মানে যারা এই বিভিন্ন এজেন্সির সাথে কাজ করে, বা এজেন্সি যাদেরকে রিক্রুট করে, এটা এত কৌশলে করে যে একজন হামিদ কারজাই, একজন ডক্টর মোহাম্মদ ইউনূস, একজন আসিফ নজরুল, একজন আদিলুর রহমান শুভ্র, একজন রেজওয়ান আরা, মানে এরা মঞ্চে না আসা পর্যন্ত আপনি বুঝতে পারছেন না যে হুম। আসলে তারা কারা। মানে আপনার কি মনে হয় ওনারাও ডিপ স্টেটের এজেন্ট? না না না, আমি এখন ওনারা ডিপ স্টেটের না, সারা বাংলাদেশ বলছে, আমি কি বলি বা না হুম, বলি হুম। আপনার বলায় কিছু আসে যায় না। দ্য হোল কান্ট্রি ইজ টেলিং যে কি হচ্ছে হুম। বাংলাদেশে, এবং বাংলাদেশে শেখ হাসিনা বলে গেছে এখন এটা ডিপ স্টেট, এরা এরা ডিপ স্টেটের লোক। কে কি বললো না না বললো, বসন্ত এসে গেছে, হ্যাঁ, কোকিল গান গাইছে। তো ইট ডাজ নট ম্যাটার, আপনি বন্ধ করতে পারবেন না মানুষের মুখ। আচ্ছা, মানে ডিপ স্টেট নিয়ে ইন্টারেস্টিং তথ্য পেলাম। যাই হোক, সংসদের চেহারা কেমন হবে, বা আপনি অবশ্য বলছিলেন যে 2/3 মেজরিটিতে সংখ্যার কারণ আপনি আগের মতো দেখেন না, কিন্তু আরও কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে একটু কথা বলি। যে এই বিষয়টাও আলোচনা আসছে, 35 বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী হচ্ছেন, এবং একই সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী পুরুষ বিরোধী দলীয় নেতা হচ্ছেন, এবং দুজনেই সংসদে প্রথমবারের মতো যাচ্ছেন। সংসদে অনেকেই আছেন, মোটামুটি অর্ধেক যারা প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন, এই বিশ্লেষণটাও দেখছিলাম। মানে কেমন মনে হচ্ছে সংসদটা এবার কেমন হবে? ভালো হবে, বেশ উত্তেজনা হবে।
যেমন জামাতের যারা লোকজন আছে তারা ঘন ঘন আরবি বলার চেষ্টা করবে, তারপরে বিভিন্ন শব্দ বলবে, ইমানের কথা বলবে, একিনের কথা বলবে, ইমতিহান বলবে, এগুলো শুনতে মানে একটা ওয়াজের কারখানা হয়ে যাবে সেখানে। এবং অনেক মানুষ, জামাতের যারা লোকজন আছে তারা যখন সেখানে ওয়াজ করবে, সংসদে আমরা এভাবে 80-র দশকে যেভাবে পার্লামেন্টের উপভোগ করতাম, এবার এইভাবে সেভাবে করবে। এমনকি সংসদে যদি জিকিরের আসর বসে, হুম যে তাহেরি যে জিকির করে না, সেই ডিজে জিকির, হুম এরকম জিকির আসকার যদি হয়, মিলাদ হয়, কিয়াম হয়, তাহলে তো দেখবেন ধর্মপ্রাণ যারা মুসলমান তারা হুম। সব কাজকর্ম বাদ দিয়ে টেলিভিশনে এটা দেখবে আর কি। তাহিরি অবশ্য হেরে আবার গেছেন, কিন্তু আমির হামজা যাচ্ছেন সংসদে। হ্যাঁ, ওই তো আমির হামজা কি পাশ করছে? হ্যাঁ হ্যাঁ। ও মাই গড, তাহলে কুষ্টিয়া। আমির হামজা তো অনেক, হ্যাঁ আমির হামজা তো অনেক ভালো ওয়াজ করে, অনেক ভালো ওয়াজ করে, ফলে সে যদি ওখানে রাশ্মিকা মানে মান্দানার টান চেহারার দেয়। কাটিং ভালো ইত্যাদি বক্তব্য আমরা হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 157টা দেশের মধ্যে 1 নাম্বার কাটিং চেহারা। রাইট রাইট রাইট, ওটাই বলতেছি। তো ওটা এই জিনিসগুলো মানে হিজ ভেরি স্মার্ট ফেলো, এবং সে হয়ে আসছে কুষ্টিয়ার মতো জায়গাতে, চারটিখানি কথা নয়। তো সে হুম যখন ওখানে কথা বলবে, তার সামনে সে যখন মঞ্চ নিবে, এমন বিষয়ে কথা বলবে, স্পিকার চেষ্টা করলেও তার সময় কমাতে পারবে না। সে দেখা গেল যে দেখেন, মাননীয় স্পিকার, আমি এখন কোরআনের এই আয়াতটি বলবো, 5 মিনিট তার সময় সে টেনে নিয়ে গেল 50 মিনিট। এবং সে যদি টাস করে বলে ফেলে যে এটা এমন একটা দেশ, মুসলিম দেশ, শতকরা 98% মুসলিম, এই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখ দাড়ি রাখে না, তারেক রহমানের মুখে দাড়ি নাই, এই অবস্থা, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, আল্লাহ আমরা সবাই মুনাজাত করি যেন তারেক রহমান সাহেবের, উনি হুম। একটু মসজিদে যান, রীতিমতো দাড়ি রাখেন, সবাই টেবিল থাপড়িয়ে থাপড়িয়ে এই কথাগুলো বলবে, এবং তারেক রহমান সাহেবের অবস্থা তখন কি হবে? আপনি চিন্তা করেন হাসনাত আব্দুল্লাহ যে স্টাইলে হুম মঞ্চে বক্তব্য দিয়ে যাচ্ছেন, ওইভাবে যদি সে সংসদে বক্তব্য দেন, ওইভাবে দাঁড়িয়ে সে যদি ওইভাবে বলেন, কি অবস্থা হবে? তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারি যেভাবে মির্জা আব্বাসের জীবন হারাম করে দিয়েছেন, ওই নাসিরুদ্দিন পাটোয়ারি স্টাইলে যদি পার্লামেন্টে বসে সমস্ত জাতির সামনে এই মির্জা আব্বাসকে আবার আক্রমণ করা হয়, বিশ্বাস করেন উনি ওই পার্লামেন্টের মধ্যে হার্ট অ্যাটাক করবেন, এতে হুম। কোনো সন্দেহ নেই। উনি যদি কোনো মন্ত্রণালয়ে থাকেন, আর নাসিরুদ্দিন পাটোয়ারি যে স্টাইলে বলেছে, তার সাথে যদি হাসনাত আব্দুল্লাহর মুখে ওই কথাগুলো আসে, আক্তারের মুখে ওই কথাগুলো আসে, নাহিদের মুখে ওই কথাগুলো আসে, ফলে পার্লামেন্ট খুব সহজ পার্লামেন্ট হবে না। হুম এরপরে রুমিন ফারহানা আছে, তার হাঁস আছে, হ্যাঁ, তো সেই রুমিন ফারহানা যদি কোনো কারণে জামাতের সঙ্গে রুমিন ফারহানার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, খুব হুম যেগুলো, তো সে খুব জেদি মেয়ে, তো ভীষণ রকম জেদি মেয়ে, সে তো বিএনপি দ্বারা প্রচন্ড অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বিএনপির সঙ্গে তার হবে না। এবং ওই জায়গাটা যদি জামাত তাকে ওন করে ফেলে, ফলে এক শেখ হাসিনাকে যেভাবে রুমিন ফারহানারা জামাতে মানে অন করে ফেলবে, ব্যস্ত জামাত যেই রেখেছে। পর্দা পুশিতা কথা কোট কোট বলেন না না না, জামাতের লোকজন। না না, জামাতের পর্দা বলে এখন রুমিন ফারহানার যে পর্দাটা, ওটা তো মানে শালীন। আপনি যে পোশাক পরছেন, পর্দা বলতে তো আসলে মানে একবারে চোখ দুটো খালি ডেকে রাখবে, নট লাইক যদিও দ্যাট, জামাতের মানে মহিলা জামা। উইং এর মানুষ মানে যারা আছেন তাদেরকে ওরকমই দেখি, শুধু চোখ ছাড়া না তেমন কিছু ওরা দেখা ওরা যায় না, চশমাও হ্যাঁ, আবার পরেন। ওটা আছে, কিন্তু তার মধ্যে ওই যে কি এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিলা আছেন, মোনামি, সেও তো আছে, হুম মোনামি আছে। এবং আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি জামাতে যোগদান করেন, আপনাকে ওরা ওই বোরকা পড়তে বলবেন, আপনার এই স্টাইলে তারা নিয়ে নেবে আর কি। হুম। বিকজ ওরা তো আসলে রাজনীতি করতে আসছে, বুঝছেন, রাজনীতি করছে, ফলে রুমিন ফারহানার যে মেকআপ গেটআপ আছে, ইটস ওকে। এখন সে যদি টাইট জিন্স পরতে চায়, প্যান্ট পরতে চায়, তখন হয়তো জামাত বলবে যে না, এটা ঠিক না, হচ্ছে না। মোনামি ম্যাডামকে কিন্তু তো কিছু বলেন না, অতএব অসুবিধা নেই। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বলে না। তো যার জন্য যে আপনারা যে আবহমান বাংলার যে শাড়ি পরে আছেন, যেভাবে স্বাভাবিক আছেন, বা ইভেন আপনি যদি মমতা ব্যানার্জির মতো চলতে চান, ইটস এ ডিসেন্ট, হুম হুম। এটা ডিসেন্ট, এর জামাত নিষেধ করবে না, এটা নিয়ে সমস্যা হবে না আর আচ্ছা, মানে আমার জামাতে যেতে কোনো বাধা নাই। কি। না না, আপনার কাছ থেকে ক্লিয়ারেন্স পেলাম। আচ্ছা, গোলাম মোরনি একটু যেহেতু একটু মানে একটু হাস্যকর কথাবার্তা, মানে হাসি রসাত্মক কথাবার্তাই হচ্ছে, একটু এটা একটু আপনার পার্সোনাল নোটে জিজ্ঞাসা করি যে আপনি কি সংসদে মিস করেন? বলছিলেন যে চেয়ার থাপড়ায় মানে টেবিল থাপড়ায় কথা বলবেন বা সেই একটা ভাইব্রেন্ট সংসদ হবে বলে আপনি বলছেন, আপনি মিস করেন সংসদে? না না, আমি একেবারে মিস করি না, বিকজ আমি আসলে 5টা বছর সংসদ সদস্য ছিলাম, এটা আমার কাছে আকর্ষণীয় ছিল না। আমার জীবন হারাম হয়ে গিয়েছিল, আমার ব্যবসা বাণিজ্য, ব্যক্তিগত পারিবারিক জীবন, ফলে ওটা অনেকের কাছে আনন্দের হতে পারে, কিন্তু আহ, ওই এমপি হওয়া ছাড়াও আমার অন্তত আরো 10টা সুন্দর সুন্দর কাজ আছে, যেটা আমি করতে পারি, আমি করে যাচ্ছি। জীবনে সফলতা রাজনীতির মধ্যে নয়। আর মানুষ যে কারণে রাজনীতি করে, মানুষ মানুষকে পরিচিত, সবাই আপনাকে চিনবে, তারপরে সবাই আপনার কথার গুরুত্ব দেবে, সবাই আপনাকে
মানে আপনি যে কোনো মানুষের সমস্যার সমাধান করতে পারবেন। তো ওটা আসলে আল্লাহ আমাকে এমনি দিয়ে দিয়েছে। মানে আমি এমপিগিরি ছেড়ে দিয়েছি 2014, কিন্তু 14 থেকে এখন পর্যন্ত আমার কাছে মনে হয়নি যারা এমপি আছেন, মন্ত্রী আছেন, তাদের কারোর চাইতে কোনো অংশে আল্লাহ আমাকে সমাজে খারাপ রেখেছে। আমি নিঃসন্দেহে একটা টেলিফোন জনপ্রিয় করলে বক্তা আপনি সবচেয়ে ভালো একজন, আছে। একদমই হ্যাঁ, তা। হ্যাঁ, এবং ওইটা আছে। প্রভাবশালীও বটে। আসি এবার আবার একটু সংসদের চিত্র বা ধরি যে সরকার কেমন হবে বা সামনের সরকার কিভাবে চলবে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। ধারণা করতে পারেন রাষ্ট্রপতি কে হতে পারেন এই মানে নতুন সরকার, নতুন রাষ্ট্রের প্রধান সরকার কাকে না, পেতে এটা আমি পারে? এটা আমি ধারণা করতে পারি না, আর আমি এটা ধারণা করিও না। এর কারণ হলো যে আমার যেটা প্রয়োজন নেই সেই বিষয়গুলো প্রেডিক্ট করি না। আমি সাধারণত রাজনীতির যে বিষয়গুলো হুম, এটা কি হতে পারে, কিন্তু কোনো ব্যক্তি কে হতে পারে, কে মন্ত্রী হবেন, কে হবেন না, কে নমিনেশন পাবেন, এই বিষয়গুলো নিয়ে আমার কখনোই মাথা ব্যথা ছিল না। আমি যারা এখনো রাষ্ট্রপতি হবেন তার সাথে অনেক বড় বড় রাষ্ট্রপতিদেরকে আমি দেখেছি, তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল। সেই জিল্লুর রহমান সাহেবের মতো মানুষ, বি চৌধুরীর মতো মানুষ, এরশাদ সাহেবের মতো মানুষ, খুব ক্লোজলি আব্দুল হামিদের মতো অতীতে যারা, ইভেন চুপ্পু সাহেব, সবার সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল। ফলে বাংলাদেশে তো এদের সাথে এমন বড় কাউকে দেখি না, একমাত্র রেহমান সোবহান সাহেব ছাড়া আর কাউকে দেখি না। শ্রদ্ধেয় ডাক্তার কামাল সাহেব আছেন, কাউকে দেখি না যে যিনি রাষ্ট্রপতি হলে তার প্রতি আমার আকর্ষণ বোধ হতে পারে। মোরালেস আমার পরিচিত লোকের মধ্যে অনেকে হবে, বলে কি যে হলেন, আমি এখন একজনের নাম বললাম, বাকি 10 জনের রাগ করে যে রনি আমার হুম, নামটা হুম। কেন বললো না। এটা সমস্যা হয়ে যায় আর কি, আচ্ছা। তাদের জন্য আই ডু নট ফিল তারপরেও আরেকটু বলা উচিত সমস্যা না। আপনাকে দেই। দেখেন এটা বলতে চান কিনা, না চাইলে এটাও স্কিপ করতে পারি আমরা। সেটা হচ্ছে যে তারেক রহমান বলছেন তার প্রধান বা প্রায়োরিটি বা গুরুত্ব হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ। যার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আগে আমরা দেখেছি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন লুৎফুজ্জামান বাবর। এখনও দেখলাম স্লোগান উঠছে যে তাকে এবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান। এরকম একটা তার এলাকাবাসী সম্ভবত এই স্লোগানটা দেখছেন, আমি দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটার কোনো ধারণা করতে পারেন কে হতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী? মানে তারেক রহমান সাহেবের মানে উনি ওনার চিন্তা চেতনাটা অন্যরা প্রেডিক্ট করতে পারে না। ওনার নিজস্ব একটা কিচেন ক্যাবিনেট আছে, আপনজন কিছুগুলো লোকজন আছেন, যেমন ওই মাহাদি আমিন আছেন, সানি আছেন, মানে সব ইয়াং, লন্ডন থেকে তিনি যাদেরকে নিয়ে এসেছেন এরা ওই একটা কিচেন ক্যাবিনেট, এদের সঙ্গে আলাপ আলোচনা উনি বেশিরভাগ ক্ষেত্রে করেন আর কি, যেটা। আর উনি যে সিদ্ধান্তগুলো নেন সেই সিদ্ধান্তগুলো 1 মিনিট আগেও অন্য কেউ জানতে পারে না দলের মধ্যে। ফলে আমার কাছে মনে হচ্ছে যে তার যে ক্যাবিনেটটা হবে সেই ক্যাবিনেটটা সবাই আশ্চর্য হবে। সবাই আশ্চর্য হবে, আমরা যে জিনিসগুলো চিন্তা ভাবনা করছি ঠিক সেইভাবে না হওয়ার সম্ভাবনা বেশি, খুবই বেশি। এবং তিনি তার মতো করে করবেন, আমি যতটুকু তার সম্পর্কে জানি বা বুঝি, আমার কাছে মনে হচ্ছে যে ইজ এ সারপ্রাইজিং ম্যান। জি, জি, তার মধ্যে অনেক সারপ্রাইজ আছে। দেখা যাক, আসলে আমরা ধারণাও করতে পারছি না। দেখা যাক কে হন, নিশ্চয়ই অল্প সময়ে জেনে যাব। আর সংসদে যাচ্ছেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তাকে নিয়ে একটা আলোচনা ছিল। কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে, তখন আসলে কেউ বলতে পারত না। ওই সময়টা তিনি খুবই জোরালো কণ্ঠে বলতেন। তাকে এমনকি দল থেকে আ একটা স্থগিত করা হলো, তার সব পদ স্থগিত করা হলো। তিনি জয়ী হয়ে এলেন বিশাল ব্যবধানে। অনেকেই বলছেন এটা একটা মুক্তিযোদ্ধাদের একটা জয় হয়েছে, মুক্তিযুদ্ধের জয় হয়েছে। অন্যদিকে এটিএম আজহারুল ইসলাম, যিনি মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, তিনিও খালাস হয়ে গেছেন যদিও, এবং এখন তিনিও বিশাল ব্যবধানেই তিনিও সংসদে গেছেন। আসলে কি বার্তা এখান থেকে? এটা ফজলুর রহমান সাহেবের জন্য খুব একটা কষ্টের, ভীষণ রকম কষ্টের। বিকজ বাইরে যখন তিনি কথা বলেন, কোনো একটা কথা বলেন, বা আমরা এই যে যখন টেলিভিশনে কথাবার্তা বলি, এখানে আপনি আমি কথা বলছি, বাইরের লোক কেউ ইন্টারাপ্ট করতে পারছে না। হুম, তো যার যার মতো আমরা স্বাধীনভাবে, আপনি আমাকে প্রশ্ন করছেন, কিন্তু পার্লামেন্ট এমন একটা ব্যাপার, আমি একটা কথা বললাম সঙ্গে সঙ্গে সে একজনে রিভোল্ট করলো, সাথে সাথে উত্তর দিল, এবং জাতি সেটা সমভাবে শুনলো। তো এখন ফজলুর রহমান সাহেব, তার তো বয়স হয়েছে, হি ইজ অ্যাবাউট 78 ইয়ার্স ওল্ড। হুম। মানে এখন অনেক ক্ষেত্রে ভাবির সাহায্য ছাড়া সে চলতেও পারে না। মানে তাকে চলাফেরা করতে তার স্ত্রীর সাহায্য নিতে হয়। ফলে তার কাছ থেকে খুব বেশি আশা করাটা খুব, মানে যাকে বলা হয়, সমীচীন হবে না। এর কারণ হলো তার বয়স হয়ে গেছে। 2 নম্বর হলো যে পার্লামেন্টে গিয়ে তিনি যখন কথা বলবেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে তার একটা বাউন্ডারি থাকবে, নট মোর দেন 10 মিনিট। এখন 10 মিনিটে তিনি যে কথাগুলো মানে শুরু করতে তার, মানে কিন্তু বেসিক্যালি তার যে বক্তব্যটা হলো রাজনীতির মঞ্চের জন্য সুন্দর, আনলিমিটেড সময় থাকে। তো ওখানে একদম প্রিসাইসলি 10 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে, 7 মিনিটের মধ্যে সেই কথাটা, মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো আমরা মুগ্ধ হই তার মুখ থেকে, ওই কথাগুলো তিনি যখনই বলতে যাবে, তার কাউন্টার যখন
আজহার সাহেব অন্য কথাগুলো বলবেন, ওটার আবার উত্তর দেওয়ার সময় তিনি পাবেন না। না পাওয়ার কারণে কি হলো, এই মুক্তিযুদ্ধ এবং মৃত্যুযুদ্ধ বিরোধী যে মানে ন্যারেটিভ গুলো, এগুলো যখন পার্লামেন্টে এভাবে খোলামেলা আলোচনা হবে, খোলামেলা আলোচনা হবে, এবং সেক্ষেত্রে এটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অনেকটা আবার নতুন করে প্রশ্নবিদ্ধ করবে। জি, তাই আপনি মনে করছেন। এবং ২ জন অন্তত আছেন। একজন তো এটিএম আজহারুল ইসলাম আর লুৎফুজ্জামান বাবর। দুজনেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তাদের সেখান থেকে সরাসরি সংসদে। এটি আপনার কাছে কেমন মনে হলো? না, এটা এটা আমি হয় কি, আমার যেমন আইটিএম আজহার সাহেবের সাথে আমি ছিলাম, মানে জেলখানাতে ছিলাম এবং একই রুমে ছিলাম। মানে অবাক হুম, করার ব্যাপার হলো, যে নাইস ম্যান। ফার্স্ট থিং হলো যে আমি জামাতে যে কজনই লোককে দেখেছি, আমার কাছে একজন তো ব্যক্তিগতভাবে মনে হয়নি যে এরা যুদ্ধ অপরাধী। হুম, মনে হয় না যে ৭১-এ খুন, ধর্ষণ, রাহাজানির সাথে এই মানুষগুলো জড়িত। নিঃসন্দেহে ৭১-এ অনেক মন্দ কাজ হয়েছে, তারা হয়তো নেতৃত্বে ছিলেন, তারা হয়তো কমান্ডিং এ ছিলেন, ইটস ওকে। কিন্তু ব্যক্তিগতভাবে মানে ওনারা লেখাপড়া, তাদের ব্যক্তিগত জীবন, বোঝাপড়া সব মিলিয়ে আমাদের যে অ্যাভারেজ যারা রাজনীতিবিদ, তাদের সাথে ওনারা অনেক শ্রেষ্ঠ, হুম, এতে কোনো সন্দেহ নেই। হুম, আপনি এই যে কামরুজ্জামান সাহেবকে আমরা ফাঁসি দিয়েছি, আপনি হি ওয়াজ এ অ্যাসেট ইন দ্য পলিটিক্স। কামরুজ্জামান সাহেব একজন অ্যাসেট ছিলেন। এই যে মীর কাসিম সাহেবের ছেলে আরমান হয়েছে, আর যদি মীর কাসিম সাহেব জীবিত থাকতেন, মানে এটা দেশের জন্য অনেক উপকার হতো। সে শুধুমাত্র জামাত নেতা ছিলেন না, তার ভিতরে যে উদ্যোক্তা হওয়ার যে গুণাবলীগুলো ছিল এবং তার ভিতরে যে ইনোভেটিভ পাওয়ার গুলো ছিল, হুম, এরকম মানুষ ১০ লাখে একজন পাওয়া যায় না বাংলাদেশে। হুম, এই যে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে, আমি তাদের সাথে মিশেছি, ইটস ইউনিক পার্সোনালিটি। কাদের মোল্লা সমপর্যায়ের ট্যালেন্টেড লোক। এখন বিএনপি, আওয়ামী লীগ কোনো জায়গাতে সেকেন্ড লোক নাই। কাদের মোল্লার সামনে কলম ধরবে এখন বাংলাদেশে, আমি বলে দিতে পারি যে তার সামনে কলম ধরার মতো কামরুজ্জামান এবং কাদের মোল্লা, এই দুজনের সামনে কলম ধরবে হুম, বাংলা সাহিত্য, ইতিহাস, রাজনীতি, কোনো একটা বিষয় নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগে প্রথম সারির একজন সিঙ্গেল নেতা নেই। এই মানুষগুলোকে আমরা মেরে ফেলেছি। এখন আমি আওয়ামী লীগ করি, জামাত, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সবকিছু আছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে সেই যে যুদ্ধাপরাধীদের যে বিচার হয়েছে, এটাকে আবেগ কাজ করেছে, সেন্টিমেন্ট কাজ করেছে, কিন্তু এখানে আসলে কিন্তু জনাব ন্যায় গোলাম বিচার মোল্লা হয়। আপনি খুব সুন্দর করে বলছেন তাদের যে জ্ঞান, গরিমা, সেই মাহাত্ম্য জায়গাটা। কিন্তু ধরেন আওয়ামী লীগ, আচ্ছা তারা না হয় রাজনৈতিক প্রতিপক্ষ, বিএনপি, জাতীয় পার্টি, বাম দলগুলো, ইভেন এনসিপি তাদের সাথে যে জোট করলো, তারাও জোটের আগে মানে এক বাক্যে সবাই সেই দলকে মানে সেটিকে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী বলে। আমাদের মানে আমাদের সেটা তো আমাদের সেটা তো নিজেকে, কোনো কেউ কোনো এটাতে কোনো সন্দেহ জ্ঞাপন না করে না, না একরকম। এটি তো কেন? সন্দেহ হবে না। মূল ব্যাপারটা হলো আমাদের এখানে সবাই পপুলার রাজনীতি করে, সত্য কথাটা বলার সাহস জামাতেরও নেই। জামাত খুব সহজে স্বাধীনতার সময় তাদের যে কৃতকর্মগুলো, সেই কৃতকর্মগুলোর ব্যাপারে দায় স্বীকার করে যদি সত্য কথাগুলো সুন্দরভাবে হুম, তাহলে তাদের জন্য নিরাপদ হতো। আবার আমরা অন্য জায়গায় করি কি, যখনই কারোর সঙ্গে পেরে উঠি না, কোনো সঙ্গে পেরে উঠি না। এখন জামাতের যেমন আপনি ধরেন আমির, ডাক্তার শফিক করিম, তিনি একজন ডাক্তার। এখন এমবিবিএস ডাক্তার হওয়া তো মুখের কথা না। তার স্ত্রী ডাক্তার, তার ছেলে মেয়ে ডাক্তার, তার একটা ফ্যামিলি পড়লো, যেমন তাকে আমি পারি না, এখন তাকে নাম দিয়ে দিলাম সুম্মা শফিক। সে একজন লোক দিয়েছেন, একটা নাম দিয়ে দিলাম, মানে যে কোনো একটা লোককে ছোট করার জন্য তাকে আমি মানে একটা ট্যাগ দিয়ে দিচ্ছি। এটা হলো বাংলাদেশের একটা স্বাভাবিক কালচার আর কি। তো এরকম আর কি, তারেক রহমান সাহেবের একই অবস্থা, তারেক রহমান সাহেব পেরে উঠতেছে না কেউ। এখন বলে কি, টিনের সাদায় কাউয়া তারেক আমার ট্যাস বলে একটা দিল, একটা গালি এটা লাগাই দিল। হুম, হুম। এটা বেচারা চিন্তা করেন তো। তারপর শেষে ১ ২ ৩ ৪। তো এই জিনিসগুলো কি আমাদের দেশের, এগুলো বাঙালির এটা খুব ব্যাড কালচার আর কি। তো সেই ব্যাড, জনাব গোলাম মোল্লা রনি আপনি তারেক রহমানের কথা বলছেন যে নানান রকম বিশেষণ যোগ করে দেওয়া হচ্ছে। ডক্টর শফিকুর রহমান, তারেক রহমান ইত্যাদি প্রসঙ্গে বলছিলেন। নানান রকম স্লোগানের কথা বলছেন। এখন যখন মানে বিএনপির জয়ের পরে আমরা দেখছি টিএসসিতে সেখানে রাজাকারদের বিরুদ্ধে গান হচ্ছে এবং সেখানেও বেশ অশ্লীল কথাবার্তাই বলা হচ্ছে। অশ্লীল কথা দিয়ে বানানো গান সেগুলো হচ্ছে। যুবদল নেতা মিছিল করছেন, ডার্বি মারবির ঠাঁই নাই, এরকম নানান রকম রাজাকারদের ঠাঁই নাই, এরকম হঠাৎ করে এরকম মিছিল হচ্ছে। আপনার কাছে এটা এইগুলোকে, এই বিষয়গুলোকে কেমন মনে হচ্ছে? সাথে সাথে আমরা দেখলাম এনসিপি নেতারা যারা নির্বাচিত হলেন বা হলেন না, সার্জিস আলম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, তারা বলছেন এনসিপি নেতাদের বাড়িঘরে হামলা হচ্ছে, এগারো-দলীয় জোট নেতাদের বাড়িঘরে হামলা হচ্ছে। জামাতের আমিরও এটি বলেছেন সংবাদ সম্মেলন করে বা সাংবাদিকদের সামনে তিনি বলেছেন। আসলে পরিস্থিতি কেমন? এটা বাংলাদেশের স্বাভাবিক। এর কারণ হলো যে গত ১৭ মাস ধরে তো জামাত, এনসিপি তারা ছাত্র দলের লোকদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয়নি। তারপর আপনি চিন্তা করেন সাদিক কায়ুম,
ডাকসু বিএনপি তারেক রহমান সাহেবকে একেবারে হুম, শেখ হাসিনাকে লাথি দিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তাকেও তাড়িয়ে দেওয়া হবে। তো এই ধরনের কথাবার্তা হলো। তো এটা তো আসলে বিএনপি, তারপরে তাদের যে সংগঠন, তারা খুব রাগ করেছে, অভিমান করেছে। এখন এর যে প্রতিশোধ, এটা তো তারা নেওয়ার চেষ্টা করবেই। এটা মানে যাকে বলা হয় বৈশিষ্ট্যগত দিক থেকে ছাত্র দল আর ছাত্র লীগের হুম, মধ্যে হুম, কোনো ডিফারেন্স নাই। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত 17 মাস ধরে তাদের যে দাপট গুলো ছিল, এটা আগামী থাকবে না। এটা এখন থেকে সব ছাত্র দল ছাড়া ওখানে অন্য কোনো সংগঠন নাই। সবাইকে ট্যাক্স দিয়ে ওখানে থাকতে পারে। বাকি যারা ওই সংগঠনে ভিপি জিএস হয়েছে, এরা যদি ভয়ের সেটা ছাত্র দলে যোগদান করে, যে আপনি দেখেন ওই যে কোথাকার যেন এক ভিপি, জগন্নাথের ভিপি বা সে বোধহয় ছাত্র দলে জয়েন করেছে। তো এরকম হুম। হয়তো সাদিক কায়েমও যদি হঠাৎ করে ছাত্র দলে যোগদান করে, এটা কোনো অস্বাভাবিক কিছু না। এটাই আমাদের দেশের কালচার। জি, আপনি মনে করছেন এটা স্বাভাবিক, মানে আসলে 2001 এর একটা তাণ্ডব লীলা ছিল তো বিএনপি জামাত জোট সরকারের পরে, সেরকম এখন যখন আবার এরকম বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ইত্যাদি ঘটনা শুনছি, তখন মনে হচ্ছে যে সেরকম কিছু হচ্ছে কিনা। যদিও মিডিয়াতে খুব এই ঘটনাগুলো কিন্তু আসছে না যে খুব আগুন দেওয়া হচ্ছে, বা আসছে হয়তো আমার চোখে এবার, গিয়েছে। হুম, হ্যাঁ এবার মানে যা কিছু হচ্ছে আসলে প্রতিযোগিতাটা তো এভাবে হয়নি। আমাদের এখানে যেটা হচ্ছে ন্যাশনাল পর্যায়ে যত ফাইট হয়েছে হলো আপনার পট বাহিনীর মাধ্যমে, আপনার ফেসবুকে ফেসবুকে হয়েছে, এবং এখানে তো সবই মানে যাকে বলে হিডেন আইডি। আর দেশের বাইরে থেকে পিনাকি, ইলিয়াস এরা একটু লাফালাফি করেছে, তো ওরা তো আর দেশে আসতেছে না, বা ওদের কথা মতো তার দেশে কিছু হচ্ছে না। তো যার জন্য বিএনপির লোক যে ডলা দিবে, ডলা দেওয়ার মতো তো ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। হুম। হ্যাঁ, তো যার জন্য কিন্তু যারা যারা আছে সেটা মনে মনে খুব রাগ, কিন্তু ফেস গুলো তো চিনতে পারছে না। এগুলো সব ইন্টারনেটে আজে বাজে কথাবার্তা বলেছে। আবার অন্যদিকে যেমন বুয়েটে বুয়েটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহ, যারা যাকে বলে তারেক রহমান সাহেব গালাগালি করেছে, তাদের তাদের ব্যাপারে তো ছাড় দিবে না বিএনপি, কোনো অবস্থাতে ছাড় দিবে না। এবং তার এটা মানে আপনার রাজনীতির মনে হয় স্বার্থে একটা ডলা দেওয়ার পিরিয়ড যাবে সামনে কিছুদিন? অবশ্যই এটা দলাদের প্রিয় বিকট। এটা রাজনীতিতে আধিপত্য বা থাকে, আধিপত্য যদি বিস্তার হুম, করতে না পারে, তারা ক্ষমতা ধরে রাখতে পারবে না, এবং প্রশাসনও তাদের কথা শুনবে না। প্রশাসন দেখবে যে এদের আম, মানে পাওয়ার আছে, তখন প্রশাসন তাদের কথা শুনে। তো কাজেই তারা এখানে মনে ঋষি হয়ে থাকবে না। জি, মনের ইস্যু থাকবে না। সামনের সরকার কেমন হবে শুরু করছিলাম সেই আলোচনা থেকে। 2/3 মেজরিটি নিয়ে যাচ্ছে, কিন্তু এই সরকার যা রেখে গেল, সেখান থেকে আসলে বিএনপির জন্য কেমন হবে? ধরেন নানান রকম চুক্তি, যুক্তরাষ্ট্রের সাথে এনডিএ চুক্তি, বাণিজ্য চুক্তি, জাপানের সাথে বাণিজ্য চুক্তি, বন্দর চুক্তি ইত্যাদি নানান কিছু আছে। তার মধ্যে আবার পে স্কেল বাড়ানো সরকারি চাকরিজীবীদের, বা মন্ত্রীদের জন্য আলিশান মানে ব্যবস্থাপনা ইত্যাদি নানান কিছু করেছে। অনেক টাকার ব্যাপার-স্যাপার আছে এখানে। সামনের সরকারের জন্য এগুলোর আসলে টানতে তো হবে তাদেরকে। কি মনে হয় তাদের জন্য কেমন হবে? না, এখানে আসলে যে কোনো একটা সরকার যখন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন না করে সেখান থেকে বের হয়ে আসাটা আমাদের মতো গরিব দরিদ্র দেশের পক্ষে বলতে গেলে অসম্ভব। যেমন দেখা গেল ডিপি ওয়ার্ল্ডকে যদি বাদ দিতে যায়, সে ডাইরেক্ট আমেরিকাতে মামলা করে ফেলে। হুম, মামলা করে সে দেখা গেল যে বিরাট একটা ক্ষতিপূরণ চেয়ে বসবে, এবং ওই মামলার পিছনে সরকারের যে ক্ষয়ক্ষতি হবে এটা বলার মতো না। ফলে ইউনূস সরকার বৈধ হোক অবৈধ হোক, নৈতিক হোক অনৈতিক হোক, যে বিষয়গুলো তারা করেছে, এটা খুব সহজ হবে না এখান থেকে বের হয়ে আসা। জি। তার মানে সেটাও একটা কঠিন বিষয় সামনের সরকারের জন্য জি অপেক্ষা করছে। শেষ প্রশ্ন জি আপনার কাছে, শেষ প্রশ্ন করি যে নির্বাচনটা কেমন হলো সেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। জামাত বা 11 দলীয় জোট নেতারা তারা কারচুপির অভিযোগ করেছেন। আমি বিজনেস স্ট্যান্ডার্ডের খবর দেখছিলাম, তারা বলছে যে মানে গণভোট প্রসঙ্গে কোনো আসনে ব্যাপক অনিয়মের চিত্র তুলে ধরেছে। বিশেষ করে রাজশাহী 4 আসন বলছেন 244.295% ভোট মানে গণভোট কাস্ট হয়েছে। মোট ভোটার সংখ্যা হচ্ছে 3,99,909 জন। ভোট পড়েছে 7,81,523টি। এরকম সিরাজগঞ্জ, নেত্রকোনার কয়েকটি আসনের কথা বলছে। আসলে কারচুপি বা গরমিলের জায়গাটা কেমন হলো এই নির্বাচনে? এটা ওই প্রথম দিকে একটা বক্তব্য প্রকাশিত হয়ে গেছিল যে আগের বার তো তাহাজুদের সময় হয়েছে, এবার হয়তো লাইলাতুল মাগরিবের সময় হয়ে গেছে, অনেক কিছু এরকম কথাবার্তা হয়েছে। কিন্তু যেহেতু সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আপাতত কারো হাতে নেই, নিঃসন্দেহে এখানে যা কিছু হয়েছে সন্দেহ করার মতো, প্রশ্ন তোলার মতো অনেক কিছুই আছে। কিন্তু আমরা গণতন্ত্রের স্বার্থে সবচেয়ে বড় ব্যাপার হলো যে একটা নির্বাচন হয়েছে, দুর্বিষহ একটা অবস্থার মধ্যে, অস্বস্তিকর একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম। সেখান থেকে কিছুটা হলেও মানে আমরা সামনের দিকে এগুনোর একটা আশ্বাস এবং বিশ্বাস আমরা পেয়েছি। তো চলুক না, মানে মূল ব্যাপার হলো যে অনিয়ম, দুর্নীতি, অবৈধ এগুলো কোনো সমস্যা হয় না যদি কোনো মানুষ সফল হয়। তো এখানে সরকার যদি সফল হয়,
এখানে যা কিছু হোক না কেন এটা নিয়ে কেউ প্রশ্ন করবে না, আর ব্যর্থ হলেই এখানে হাজারো রকম এই প্রশ্ন একটা হবে। প্রশ্ন কিন্তু আছে জনাব গোলাম আল রনি। এতদিন যে অনিশ্চয়তা ছিল নির্বাচন হবে কিনা হবে কিনা, আচ্ছা হলো, কিন্তু তারপরে আরও একটা কথা বলা হয়েছে যে এই সরকার বেশি দিন কন্টিনিউ করতে পারবে না। মানে সরকার সফল হওয়ার কথা বলছিলেন বলে এই প্রশ্নটা আবার একটু করলাম। সেখানে কোনো অনিশ্চয়তা ওটাই, দেখেন? না না, অনিশ্চয়তা যেহেতু শুরু করলো, এখন নেতিবাচক কথা না বলেই ভালো। মূল ব্যাপার হলো জনাব তারেক রহমান সাহেব, নাও হি ইজ 62 ইয়ার্স ওল্ড। তো তিনি তো 5টা বছর বিকল্প সরকার হিসেবে হাওয়া ভবনের মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালনা করেছেন, 5টা বছর। এবং ওই সময়টাতে তার ইতিবাচক নেতিবাচক যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেটাকে আবার মূল্যায়ন করার জন্য তিনি বিশ্বের সবচেয়ে একটা কসমোপলিটন শহরে বসে 17 বছর চিন্তা করার সময় পেয়েছেন। থার্ডলি হলো শেখ হাসিনার সর্বোচ্চ দমন পীড়নের মধ্যেও তিনি দলটিকে 17 বছর যাবৎ ঐক্যবদ্ধ রেখেছেন। এবং যেই সময়টিতে উনি ওনার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে, মানে ঝুঁকি নিয়ে উনি বাংলাদেশে এসেছেন, হাদি মারা যাওয়ার পরেই উনি ঘোষণা দিয়েছেন, এটা সাধারণ বিষয় না, হুম। অত্যন্ত সাহসের একটা বিষয়। তার জীবন ঝুঁকির মধ্যে ছিল এবং সেই ঝুঁকি নিয়ে শুধু তিনি একা আসেনি, তার পুরো পরিবার নিয়ে আসে। সে লিডারশিপ হুম। যাকে বলে কোয়ালিটি। আজ ধরুন তাকে নিয়ে ওই যে টাইম ম্যাগাজিন ই করতেছে, হুম। তাকে নিয়ে টাইম ম্যাগাজিন বক্তব্য দিচ্ছে। আবার এই যে তারপরে নরেন্দ্র মোদী পাশ হওয়ার আগেই তাকে যে মানে যাকে বলা হয় অভিনন্দন। তার অভিনন্দন জানিয়েছে। তো সে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এটা একটা স্বাভাবিক আর কি। তো যার জন্য লেটস সি, দেখা যাক কি হয়।